হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC A1 পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, প্রমাণ কি বা প্রমাণ সম্পর্কে টিকা লেখো। তোমরা জানো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটার অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো প্রমাণ কি, দেখো সাক্ষ্য আইনের 101 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার দাবি অনুযায়ী অন্যের বিরুদ্ধে আদালতে রায় কামনা করেন, তাহলে ওই ব্যক্তিকে উক্ত দাবিকৃত বিষয়ের অস্তিত্ব দাখিল বা হাজির করতে হয়। এই অস্তিত্বকেই বলা হয় প্রমাণ। এবার দেখো প্রমাণের আলোচ্য বিষয় কি বলা হচ্ছে। দেখো, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 এর সেকশন 24 অনুযায়ী পুলিশি অত্যাচার দ্বারা অভিযুক্তের স্বীকারোক্তি আদালতে প্রমাণ হিসাবে গণ্য হবে না। অর্থাৎ পুলিশ যদি জোর করে কাউকে মেরে কোনো কিছু বলাতে চায়, সেটা কিন্তু আদালতে গণ্য হবে না। এখানে আরও বলা হয়েছে যে প্রলোভন, ভীতি প্রদর্শন বা প্রতিশ্রুতির দ্বারা আদায়কৃত কোনো স্বীকারোক্তি প্রমাণ হিসাবে ফৌজদারি মামলায় গ্রাহ্য হবে না। তারপরে কি বলা হচ্ছে, এক্ষেত্রে আদালতের ম্যাজিস্ট্রেট ঘোষণা করবেন যে অভিযুক্ত ব্যক্তি যদি স্বীকারোক্তির অর্থ বুঝতে পেরেছেন, ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে জানাবেন যে তিনি আইনত তার বক্তব্য স্বীকার করতে বাধ্য নন। তারপর দেখো, ক্রিমিনাল প্রসিডিওর কোড এর সেকশন 164 অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি ও ম্যাজিস্ট্রেট উভয়ে স্বীকারোক্তিটিতে স্বাক্ষর করবেন। স্বাক্ষর করার পূর্বে অভিযুক্তকে স্বীকারোক্তিটি পড়ে শোনানো হবে এবং অভিযুক্ত যদি কোনো ব্যাখ্যা চায় তাও দিতে হবে। এই অনুযায়ী ম্যাজিস্ট্রেট সম্পূর্ণ সন্তুষ্ট হলে তবেই তিনি স্বীকারোক্তিটি প্রমাণ হিসাবে যে ম্যাজিস্ট্রেট বিচার করছেন তার কাছে বিষয়টি পাঠাতে পারবেন। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী প্রমাণ নানা ধরনের হতে পারে। তার মধ্যে প্রধান 2 ধরনের প্রমাণ হলো, যেমন মৌখিক প্রমাণ আর হচ্ছে নথিভুক্ত প্রমাণ। মৌখিক প্রমাণ কি বলা হচ্ছে, দেখো মৌখিক প্রমাণে কি বলা হচ্ছে। দেখো, মৌখিক প্রমাণ কথ্য শব্দ, অঙ্গভঙ্গি, তারপর দেখো নড়াচড়ার সাথে সম্পর্কিত, যা একজন সাক্ষী ব্যক্তিগতভাবে দেখেছেন বা শুনেছেন। এটি অবশ্যই বিবেচনাধীন মূল ঘটনাটির সরাসরি স্থাপন করতে হবে। সাক্ষ্য আইনের ধারা অনুসারে মৌখিক সাক্ষ্য হলো এমন যে কোনো বিবৃতি যা আদালত তদন্তধীন বিষয়গুলি সম্পর্কে সাক্ষীদের অনুমোদন দেয় বা করতে চায়। বিচারের সময় আদালতে স্বীকার করা এবং কোনো সাক্ষীর দ্বারা প্রকাশ করা কিছু মৌখিক প্রমাণ হিসাবে বিবেচিত হয়। তারপর বলছে নথিভুক্ত প্রমাণ, যেটাকে বলা হচ্ছে ডকুমেন্টারি সাক্ষ্য। ডকুমেন্টারি সাক্ষ্য বলতে আদালতের সামনে উপস্থাপন করা কোনো উপাদান বা ইলেকট্রনিক নথিকে বোঝায়, যা সত্য প্রমাণ বা প্রতিষ্ঠা করতে পারে। এটি ভারতীয় প্রমাণ আইন অধ্যায় 5 এর অধীনে আচ্ছাদিত। ধারা 61 থেকে 90A সমন্বিত। আইনটি বিভিন্ন পরিস্থিতিতে ডকুমেন্টারি প্রমাণের জন্য বিস্তৃত মানগুলির রূপরেখা দেয়। বিশেষ করে ধারা 61 থেকে 66, যা একটি নথির বিষয়বস্তু কিভাবে প্রমাণ করতে হয় তার সমাধান প্রদান করে। এবারে পরের প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। পরের প্রশ্নটা আছে 10 নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্রেতা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবেন। দেখো,
উচিত দামে সঠিক পণ্য বা জিনিস পাওয়া হলো ক্রেতাদের মৌলিক অধিকার। এই অধিকার রক্ষার্থে 1986 সালে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট তৈরি হয়। উপভোক্তা সুরক্ষা আইন 1986 অনুযায়ী যিনি ব্যবহারের জন্য পণ্য বা পরিষেবা কেনেন বা ভাড়া করেন তিনিই হলেন উপভোক্তা। তারপরে দেখো উপভোক্তা কিভাবে অভিযোগ জানাবে। প্রথম পর্যায়ে কি বলা হচ্ছে দেখো, কোনো এলাকায় এবং কোনো ফোরামে অর্থাৎ জেলা, রাজ্য না জাতীয় স্তরে, বলছে কোন এলাকায়, এটা আরেকবার ভালো করে বোঝো, কোন এলাকায় এবং কোন ফোরামে এর অভিযোগ দাখিল করতে হবে। কোনো এলাকা বা কোনো ফোরামে অভিযোগ দাখিল করতে হবে, সেটা জেলা হতে পারে, রাজ্য হতে পারে বা জাতীয় স্তর হতে পারে। একটি নির্দিষ্ট ফি জমা দিতে হবে। তারপরে বলা হচ্ছে অভিযোগটির খসড়া তৈরি করে পুরো ঘটনাটির বিবরণ দিতে হবে। তারপরে বলা হচ্ছে কোনো আইনজীবীকে নিযুক্ত করার প্রয়োজন নেই। তারপর 5 নম্বর পয়েন্ট বলা হচ্ছে ভারতে 559টি জেলা উপভোক্তা ফোরাম, 33টি রাজ্য এবং সর্বোপরি জাতীয় উপভোক্তা ফোরাম রয়েছে। 1 কোটি টাকার নিচে কোনো দ্রব্য বা পরিষেবার ক্ষেত্রে জেলা ফোরাম, 1 কোটি টাকা থেকে 10 কোটি টাকার নিচে পর্যন্ত রাজ্য স্তরে এবং 10 কোটি টাকার ওপরে জাতীয় ফোরামে অভিযোগ জানাতে হবে। তারপরে বলা হচ্ছে একজন ক্রেতা বা তার আইনগত উত্তরাধিকারী বা আত্মীয় এই অভিযোগ করতে পারবেন। নিজের উপভোগের জন্য ক্রয় করেছেন এইরূপ ব্যক্তি অভিযোগ করতে পারবেন। এই ছিল তোমাদের এই প্রশ্নটার আলোচনা। পরের প্রশ্ন আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে যে তোমাদের 4 সেমিস্টারের কিন্তু অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা 4 সেমিস্টার থেকে অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশান নিতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো ইচ্ছুক ছাত্রছাত্রীরা। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। পরের প্রশ্নটা এবারে দেখে নাও। এবারে তোমরা পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে বিশাখা অন্যান্য বনাম রাজস্থান রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট প্রদত্ত যৌন হেনস্থার সংজ্ঞাটি কি? এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাগুলি উল্লেখ করো। দেখো, যৌন হেনস্থা বলতে যে বিষয়গুলিকে বোঝানো হয়েছে সেগুলি হলো শারীরিক সম্পর্ক স্থাপন বা স্থাপনের চেষ্টা, যৌন চাহিদা মেটানোর দাবি বা অনুরোধ। পরের পয়েন্ট আছে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, পর্নোগ্রাফি প্রদর্শন। তারপরে আছে শারীরিক বা মৌখিক ইঙ্গিতবাহী যৌনতাপূর্ণ কার্যকলাপ। তারপরে বলা হচ্ছে দেখো, যেখানে এই কাজগুলির যে কোনো একটি এমন পরিস্থিতিতে সংগঠিত হয় যেখানে ভুক্তভোগী একটি যুক্তিসঙ্গত আশঙ্কা থাকে যে ভুক্তভোগীর চাকরি বা কাজের ক্ষেত্রে সে বেতন, সম্মানী বা স্বেচ্ছাসেবী হোক না কেন, সরকারি বা বেসরকারি উদ্যোগে এই ধরনের আচরণ অপমানজনক হতে পারে এবং এটি স্বাস্থ্য ও নিরাপত্তার সমস্যা গঠন করতে পারে। তারপরে বলা হচ্ছে উদাহরণস্বরূপ এটি বৈষম্যমূলক যখন মহিলারা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে যে তার আপত্তি তার নিয়োগ বা পদোন্নতি সহ তার কর্মসংস্থান বা কাজের সাথে সম্পর্কিত, বা যখন এটি একটি প্রতিকূল কাজের পরিবেশ তৈরি করে তখন তাকে ক্ষতিগ্রস্ত করবে। তারপর কি বলা হচ্ছে দেখো, সুতরাং যৌন হয়রানির সাথে শারীরিক যোগাযোগের প্রয়োজন নেই। যে কোনো কাজ যা একটি প্রতিকূল কাজের পরিবেশ তৈরি করে তা অশ্লীল রসিকতা, মৌখিক গালিগালাজ, অশ্লীল গুজব ছড়ানো ইত্যাদি কারণেই হোক যৌন হয়রানি হিসাবে গণ্য। তারপরে বিশাখা কমিশনের নির্দেশ। 1997 সালের আগস্টে বিশাখা বনাম রাজস্থান সরকার মামলায় সুপ্রিম কোর্ট কর্মস্থলে মহিলা কর্মীদের নানা ধরনের যৌন হেনস্থার বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বলে অভিহিত করেছেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, এবং
তার প্রতিরোধকল্পে বাধ্যতামূলকভাবে একাধিক পদক্ষেপ গ্রহণের নির্দেশ সরকারি ও আধা সরকারি সংস্থাগুলিকে দিয়েছেন। এই নির্দেশগুলি হলো, এক হচ্ছে কর্মস্থলে সুস্থ পরিবেশ গড়ে তুলতে হবে এবং মহিলা কর্মীদের যেন বিদ্বেষমূলক পরিবেশে কাজ করতে না হয়। দ্বিতীয়ত, যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রত্যেকটি সংস্থায় একটি করে কমিটি গঠন করতে হবে, যার মোট সদস্যের অর্ধেক হবেন মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও কমিটির সদস্য হবেন। প্রতিনিধিও এই কমিটির সদস্য হবেন। তৃতীয়ত, অভিযোগকারী বা সাক্ষীদের সম্পূর্ণ নিরাপত্তা দান ও হেনস্থা থেকে মুক্ত রাখার বন্দোবস্ত সুনিশ্চিত করতে হবে। চতুর্থ, অভিযোগ প্রমাণিত হলে দোষীকে ভারতীয় দণ্ডবিধি অনুসারে ফৌজদারি সাজা দেওয়া যাবে। পঞ্চমত, অভিযোগকারী মহিলা কর্মী তার পছন্দ মতো অন্যত্র বদলি বা দোষী ব্যক্তির বদলির দাবির অধিকার থাকবে। তারপর দেখো, এই নির্দেশিকা প্রচারে আনা ও জনমত সংগঠিত করার উপরে সুপ্রিম কোর্ট সবিশেষ গুরুত্ব আরোপ করেছে। ইহাই হলো বিশাখা নির্দেশিকার মূল বিষয়। এই ছিল তোমাদের আজকের ক্লাস।